জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের ফাঁসির রায় বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বিচারপতি এস.কে. সিনহার নেতৃত্বে 4 সদস্যের আপিল বিভাগ এ রায় দেন। সকাল ৯টায় আপিল বিভাগে বিচারপতি এস.কে. সিনহা কামারুজ্জামানের মামলার সংক্ষিপ্ত রায় ঘোষণা করেন। জামায়াত নেতা কামারুজ্জামানের বিরুদ্ধে ১৯৭১ সালে শেরপুরের নালিতাবাড়ির সোহাগপুর গ্রামে গণহত্যা ও নারী ধর্ষণের অভিযোগটি প্রমাণিত হয়েছে বলে আপিল বিভাগ সর্বসম্মত হয়েছে। সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে ট্রাইব্যুনালের দেয়া ফাঁসির রায় বহাল রেখেছে আপিল বিভাগ। মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফাকে হত্যার দায়ে ট্রাইব্যুনালের দেয়া ফাঁসির বদলে যাবজ্জীবন সাজা দিয়েছে আপিল বিভাগ। সোহাগপুরে হত্যাকাণ্ড করার জন্য তাকে ট্রাইব্যুনাল যে মৃত্যুদণ্ড প্রদান করেছেন তার অপরাধের ব্যাপারে সব কজন জজ ঐক্যমতে পৌঁছেছেন, কিন্তু তাকে শাস্তি প্রদানের ব্যাপারে সংখ্যাগরিষ্ঠ সংখ্যক বিচারপতি মৃত্যুদণ্ডের পক্ষে রায় প্রদান করেছেন। দ্বিতীয় অভিযোগে শেরপুরের এক শিক্ষককে নির্যাতনের অপরাধে ১০ বছর কারাদণ্ড ও সপ্তম অভিযোগ গোলাপজান গ্রামের ৫ জনকে হত্যার অপরাধে যাবজ্জীবন সাজা দিয়েছিল ট্রাইব্যুনাল। সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে ট্রাইব্যুনালের দেয়া সাজাই বহাল রেখেছে আপিল বিভাগ। এছাড়া প্রথম অভিযোগ শেরপুরের বদিউজ্জামানকে হত্যার অপরাধে ট্রাইব্যুনাল কামারুজ্জামানকে যাবজ্জীবন সাজা দিলেও আপিল বিভাগ তাকে খালাস দেয়। সম্পূর্ণ গ্রামটিকে পুরুষদেরকে পুরুষ শূন্য করে দেওয়া হয়েছে, জাস্ট তারা যাতে কোনো রকমের কোনো পদক্ষেপ গ্রহণ করতে না পারে। এই পুরুষরা কেউই মুক্তিযুদ্ধে সেইভাবে সরাসরি সম্পৃক্ত ছিল না, তাদের একটাই শুধু কামনা ছিল, তারা স্বাধীনতা চেয়েছিল। সুতরাং একটি গ্রামকে এইভাবে নৃশংসভাবে হত্যা করার যে অপরাধ, সেই অপরাধ আমাদেরকে প্রমাণ করতে হয়েছে। এটি কতখানি আইরানি, ৭১-এর এতখানি বড় বাস্তবতা, সে বিধবা পল্লীর বিধবারা তো আজও সেই কষ্ট বুকে নিয়ে রয়েছে। এ পর্যন্ত সুপ্রিম কোর্টের আপিল বিভাগে মানবতা বিরোধী অপরাধের ৩ মামলার চূড়ান্ত শুনানি শেষে রায় দেওয়া হয়েছে। গত ১২ই ডিসেম্বর জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর করা হয়েছে। জামায়াতের আরেক নেতা দেলাওয়ার হোসেন সাইদিকে ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দিলেও আপিল তা কমিয়ে যাবজ্জীবন সাজা দেয়। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কামারুজ্জামানের ফাঁসির রায় কার্যকর কবে হবে অ্যাটর্নি জেনারেল বলেছেন যে কোনো সময়, কেননা ট্রাইব্যুনাল আইন একটি বিশেষ আইন, এতে কারাবিধি অনুসরণের কোনো প্রয়োজন নেই। সরকার এখন নির্ধারণ করবে ফাঁসির দিনক্ষণ। তাছাড়া এই রায় পুনর্বিবেচনার সুযোগ নেই। তবে আসামিপক্ষের আইনজীবীরা এর সঙ্গে একমত নন। অপরাধে এ নিয়ে 2 জামাত নেতার ফাঁসির রায় দিল সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর আগে কাদের মোল্লার রায়ের পর সেটি কার্যকর হতে সময় লেগেছিল 2.5 মাসেরও বেশি সময়। সে সময় প্রশ্ন উঠেছিল ট্রাইব্যুনালে বিশেষ আইনে করা ওই মামলায় পুনর্বিবেচনার আবেদন করা যায় কিনা। এবার কামরুজ্জামানের মামলার রায়ের পর একই বিতর্কের মুখোমুখি 2 পক্ষের আইনজীবী। 71-এ মানবতা বিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ পর্যন্ত দেয়া 11টি রায়ের বিরুদ্ধে আপিল হয়েছে 7টিতে। এর মধ্যে সুপ্রিম কোর্টে চূড়ান্ত রায় দেওয়া হলো জামাত নেতা কাদের মোল্লা, দেলাওয়ার হোসাইন সাইদি ও কামরুজ্জামানের মামলায়। কামরুজ্জামানের ফাঁসিদণ্ড বহাল রেখে আপিল বিভাগের রায় ঘোষণার পর আবারও আলোচনায় এসেছে এই রায় কার্যকরের প্রক্রিয়া। এর পরবর্তী প্রক্রিয়াটা কি, আইনি প্রক্রিয়াটা কি? এই আইনি প্রক্রিয়া রায় যখন জেলে যাবে, পূর্ণাঙ্গ রায় যখন জেলে যাবে তখন পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর স্যার এটা নির্ভর করে তারা যদি শর্ট অর্ডার দিয়ে পাঠান তখন কি হবে, তখন অপেক্ষা করতে হয়। প্রচলিত কারাবিধি অনুযায়ী রায়ের আদেশ কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর 21 থেকে 28 দিনের মধ্যে ফাঁসি কার্যকর করতে হয়। অ্যাটর্নি জেনারেল বলছেন ট্রাইব্যুনাল আইন অনুযায়ী প্রচলিত বিধান অনুসরণের কোনো সুযোগ নেই, তবে এতে ভিন্ন মত আসামি পক্ষের। বিশেষ আইনে বিচারটা হচ্ছে, এই আইনটি কনস্টিটিউশনালি প্রোটেক্টেড ল, সুতরাং এখানে এই রিভিউর কোনো স্কোপ থাকবে না। 105 আর্টিকেল এই কাদের মোল্লার ক্ষেত্রেও প্রযোজ্য হবে না বলে আমি বলেছিলাম। আমি এখনও বলছি অনুচ্ছেদ 105 সংবিধানের এই কামরুজ্জামানের ক্ষেত্রে প্রযোজ্য হবে না, অর্থাৎ তার রিভিউ চলবে না। রিভিউয়ের নিষ্পত্তি হওয়ার পরে যা কিছু হবার তখন হবে। সরকারের পক্ষ থেকে বারবারই একটা জিনিস বলা হচ্ছে যে রিভিউ নাকি মেইনটেনেবল না। এই কথাটি সম্পূর্ণ ভ্রান্ত। রিভিউ সাংবিধানিক অধিকার। কাদের মোল্লা সাহেবের মামলাতে রিভিউ শোনা হয়েছিল, রিভিউ মেইনটেনেবল বলা হয়েছে এবং সে কারণেই অন মেরিটে সেটা আর্গুমেন্ট হয়েছে, অন মেরিটে রিভিউটি খারিজ করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের 20-এর 3 ধারা অনুযায়ী মানবতা বিরোধী অপরাধে কামরুজ্জামানের মৃত্যুদণ্ড কার্যকরের ক্ষমতা এখন সরকারের হাতে। জান্নাতুল ফেরদৌসি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন আইন অনুযায়ী কামারুজ্জামানের রাষ্ট্রপতির ক্ষমার জন্য আবেদন করতে পারেন, সেই আবেদন তাকে করতে হবে 7 দিনের মধ্যে। একবার এই আবেদন নিষ্পত্তি হয়ে গেলে এরপর ফাঁসি কার্যকর করার ক্ষেত্রে কারাবিধি অনুসরণের প্রয়োজন পড়বে না। রায়ের 21 থেকে 28 দিনের মধ্যে এই ফাঁসি কার্যকর করার একটা বিধান আছে এবং জেল কোডের মধ্যে যে জিনিসটা আরও উল্লেখ করা আছে যে 7 দিনের মধ্যে মার্সি পিটিশন করতে হবে। তো সেই ক্ষেত্রে আমার দৃষ্টিতে খুব শিগগিরই এই রায় কার্যকর করার আশা আমরা রাখি। এই বিষয়ে আরো জানার জন্য সরাসরি কথা বলছি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুব আলমের সঙ্গে। জনাব মাহবুব আলম, আমরা প্রথমেই আপনার কাছে জানতে চাইবো যে রিভিউ পিটিশনের কথা যেটি বলা হচ্ছে আসামি পক্ষের আইনজীবীর কাছ থেকে, আপনি কাদের মোল্লার রিভিউ পিটিশনের ক্ষেত্রেও একই কথা বলছিলেন, কিন্তু আসামি পক্ষের আইনজীবী বলছে যে সেই রিভিউ আসলে গ্রহণ করা হয়েছে, তারপর সেটিকে মেরিটে খারিজ করা হয়েছে। এই বিষয়ে কি আপনি কিছু বলবেন জনাব মাহবুব আলম? এটা উনি কিভাবে জানলেন যে মেরিটের নিষ্পত্তি হয়েছে? আমরা জানি যে অ্যানাউন্সমেন্ট করা হয়েছে যে রিভিউ পিটিশন ডিসমিসড। এটা রায় তো আমরাও পাইনি, অন্যরাও পাননি। তাহলে ওনারা কিভাবে উনি বলছেন যে রিভিউ মেরিটে খারিজ হয়েছে? আমার যে বক্তব্য আমি আগে করে বলে এসেছি, এই আইনটি যখন করা হয় তখন সংবিধানের 47 অনুচ্ছেদ সংশোধন করা হয়েছিল এবং সেখানে বলা হয়েছিল মানবতা বিরোধী কর্মকাণ্ডের জন্য যে বিচার হবে সেই বিচারের ক্ষেত্রে এই সংবিধানের কোনো ধারা প্রযোজ্য হবে না। কাজেই এই যে আইনটি, এটা একটা প্রোটেক্টেড ল। আর ওনারা যে বলছেন যে রিভিউ হবে, রিভিউ সংবিধানের 105 অনুচ্ছেদের বিষয়ে। আর যেহেতু 47A-তে বলা আছে যে এখানে এই আইনের সংবিধানের যে আপনার মৌলিক অধিকার সংক্রান্ত যে অনুচ্ছেদগুলো আছে এগুলো কোনো রকম এই ক্ষেত্রে প্রযোজ্য হবে না। কাজেই আমার মতে, আমি আগে যা বলে এসেছিলাম, এখন আমার এখনও একই মত যে এই আইনের বিচার যেটা হবে সেটা একটা বিশেষ আইনের বিচার হচ্ছে, কনস্টিটিউশনের দ্বারা প্রোটেক্টেড ল। এখানে রিভিউর কোনো স্কোপ নাই। অ্যাডভোকেট মাহবুব আলম, আমরা আপিল বিভাগের রায়ের, জি আপনি বলেন। আপিল বিভাগের রায়ের সার্টিফাইড কপি যদি পেয়ে দেখা যায় যে না, সেখানে তারা মেরিটে নিষ্পত্তি করেছেন, সেক্ষেত্রে তখন বলা যাবে যে না, আমার সিদ্ধান্ত যেটা ছিল বা আমার যে অভিমত ছিল সে অভিমতটা ঠিক না। যে পর্যন্ত এটা রায়ের কপিটা, সার্টিফাইড কপি আমরা না পাচ্ছি, সে পর্যন্ত আমাদের ধরে নিতে হবে যে রিভিউ খারিজ হয়ে গেছে। এবং রিভিউ খারিজ হওয়ার ব্যাপারে আমার আপিল বিভাগেও এই একই আর্গুমেন্ট ছিল যে রিভিউ অ্যাজ পার ল এটা লাই করে না। এবং সেখানে তো আপিল বিভাগ যে রায় উচ্চারণ করেছেন তাতে এই কথা বলেননি যে আমার এই সাবমিশনের কোনো সারবত্তা নেই। জনাব মাহবুব আলম, আমরা যদি জামায়াত নেতা কামারুজ্জামানের আপিল বিভাগ থেকে মৃত্যুদণ্ডের রায় বহাল রাখা হয়েছে, এখন টাইমলাইনটা কি? এখন কি কি ধাপ অনুসরণ করতে হবে রায় কার্যকর করার ক্ষেত্রে বা ফাঁসি কার্যকর করার ক্ষেত্রে? জনাব মাহবুব আলম, এই রায়টি আপনার জেল কর্তৃপক্ষের কাছে যাবে এবং জেল কর্তৃপক্ষ তখন এই ব্যাপারে পদক্ষেপ নেবেন। এটাতে কি কোনো দিনক্ষণের কথা আন্দাজ করা যায় বা অনুমান করা যায় যে কতদিন লাগতে পারে জেল কর্তৃপক্ষের কাছে যেতে? আমি শুনলাম আইনমন্ত্রী বলেছেন যে জেল কোড অনুযায়ী এটা হবে। যদিও এই ব্যাপারে আমি আগে বলেছিলাম যে এখানে জেল কোড অ্যাপ্লিকেবল হবে না, তবে যেহেতু আইনমন্ত্রী অন্যরকম কথা বলেছেন সেজন্য আমি এখানে কোনো ডিবেটে যেতে চাই না। অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম, আপনি আমাদের সঙ্গে
থাকবেন। আমরা আপনার কাছে অনুরোধ করব যে জেল হত্যা মামলার বিষয়টি নিয়ে আমরা আপনার সাথে কথা বলবো। তার আগে আমরা একটু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক জনাব আব্দুল হান্নান খানের কাছে একটু জানতে চাইবো যে তৃতীয় অভিযোগে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সোহাগপুরে 120 জন পুরুষকে ধরে হত্যার দায়ে আপিল বিভাগের 4 বিচারক সর্বসম্মতিক্রমে জনাব কামারুজ্জামানকে দোষী সাব্যস্ত করেছেন। ঢাকার বাইরের আপনার তদন্ত কাজটি কি হয় এবং স্থানীয় সাক্ষীদের নিরাপত্তার জন্য সরকার কি উদ্যোগ এখন পর্যন্ত নিয়েছে? জনাব আব্দুল হান্নান খান। আপনাকে অনেক ধন্যবাদ। এই প্রশ্নটি বারবারই এসছে। আমরা গ্রামে যাই, প্রত্যন্ত অঞ্চলে যাই এবং সাক্ষী চলাকালীন সময়ে এবং এর পরবর্তী সময়েও আমরা একটা প্রচণ্ড চাপেও আছি এই বিষয়টি নিয়ে, সাক্ষীর সুরক্ষার ব্যাপারে। আপনি তো জানছেন আজকে যতই ঘটা করে ধরেন মিডিয়া বলেন, প্রসিকিউশন বলেন, এটা আপিলের ডিভিশন বলেন, লোকারণ্য, কিন্তু এই ভিতরের স্টোরিটা হলো আমার হাতে করা, আমার তদন্ত সংস্থার হাতে করা। তথ্য উপাত্ত ডকুমেন্টস যা আছে সাক্ষী, এটার দায়িত্ব হলো আমার। এই পেছনের সম্পূর্ণ অংশ আমার করতে হয় 1 বছর 1.5 বছর, কোনোটা আমি আর 2 বছরে নিয়েছি। এখানে একটা সমস্যাটা বলে একটা চ্যালেঞ্জ যেটা বিশেষভাবে আলোচিত হয় না, যে আমরা কি চ্যালেঞ্জটা ফেস করছি। এখানে চ্যালেঞ্জটা হলো এতকালের পুরনো ঘটনা, আর বাংলাদেশের এই 43 বছর বয়সে এত পথ পরিবর্তন হয়েছে রাজনৈতিক আদর্শিক দিক দিয়ে, তাতে মানুষের এই যে ভয় ভীতি, তাতে কিন্তু সত্য কথাটাও তারা বলতে চায় না। তাকে বলতে হয়, বোঝাতে হয় যে দেখেন আপনাকে সত্য প্রতিষ্ঠা করতে হবে, আপনার ভাই বাবা মারা গেছেন। তো এইভাবে বুঝিয়ে, এবং সোহাগপুরের ব্যাপারে তাই, আমরা তো সকলেই জানে, অনেকে রিসার্চ করেছেন, সবই করেছেন, কিন্তু আমরা একটা জায়গায় থেকে যাই। কোন সময় দেখবেন যে এসে যখন যে লোকটার বিরুদ্ধে আমরা চাবো, তখন এসে সে থেমে যেতে চায়। কারণটা কি? সে মনে করে সে লোকটা তো জীবিত, সে আমার প্রতিপক্ষ হয়ে যেতে পারে কয়েক মাস পরে, কয়েক বছর পরে। এই ভয়টা কিন্তু সে পায়। তারপরেও কিছু কিছু লোক যারা আছেন তারা এগিয়ে আসছেন বলেই এটা সম্ভব হয়েছে। জনাব আব্দুল হান্নান খান, আপনাকে অনেক ধন্যবাদ।